হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে কোনো মোটো ব্লগিং নয়, আজকে আমরা রাজস্থান ট্রিপ, যেটা আমি সোলো ট্রিপ যেটা করে এসেছি রাজস্থান, তো সেই ট্রিপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো আমি রাজস্থান ট্রিপ করে এসেছি, সোলো ট্রিপ করে এসেছি রাজস্থান। এটা একটা লম্বা ট্রিপ ছিল। তো লাস্ট লাদাখ আমরা এরকম একটা বড় ট্রিপ করেছিলাম। তো রাজস্থানও সেরকমই একটা বড় ট্রিপ। তো মোটামুটি ভারতবর্ষের একদম এক্সট্রিম ইস্ট থেকে আমরা গেছি এক্সট্রিম ওয়েস্টে, একদম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার পর্যন্ত আমরা গেছি রাজস্থানের। এটা একটা লম্বা রুট ছিল, আর পথে আমাকে যা যা ফেস করতে হয়েছে, কী কী সমস্যা ফেস করেছি, সেই সবই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে করে তোমরা যারা প্ল্যান করছো বা ভবিষ্যতে যারা প্ল্যান করবে রাজস্থান যাওয়ার, তাতে কিছুটা হেল্প হয়। তো আজকে ভিডিওতে আমার এই রুটের যে এক্সপিরিয়েন্স সেটাই তোমার সাথে শেয়ার করব। যেমন এত লম্বা রুটে কী কী জিনিস ক্যারি করবে, কোন রুট নেবে, তো বছরে কোন সময়টা বেছে নেবে রাজস্থান যাওয়ার জন্য, আমি কী কী প্রবলেম ফেস করেছি সেগুলো শেয়ার করবো, যাতে করে তোমাদের সেই প্রবলেম ফেস করতে না হয়, যাতে করে তোমরা কিছুটা প্রিকশন নিতে পারো। আর সবার শেষে আলোচনা করবো আমার কী কী খরচ হলো। ওকে, তো প্রথমে আসছি কী কী জিনিস ক্যারি করবে। দেখো, আমি যখন পাহাড়ে যাই তখন একরকম জিনিস ক্যারি করি, আর রাজস্থান ট্রিপে তোমার সেরকম কোনো পাহাড় নেই। এখানে রাজস্থান ট্রিপে তোমাদের সেরকম কিছু বিশেষ কিছু ক্যারি করতে হবে না, কারণ আমরা রাইড করবো প্লেন ল্যান্ডে, এখানে সব কিছু অ্যাভেলেবেল, তুমি পার্ট সার্ভিস সেন্টার সবই রাস্তায় পেয়ে যাবে। তুমি সুতরাং এখানে খুব বেশি কিছু ক্যারি করার দরকার নেই। দেখো, ক্যারি তোমরা অনেক কিছুই করতে পারো। আমি মূলত আমি পাহাড়ে গেলে অনেক কিছু ক্যারি করি, কারণ ওইসব জায়গায় রিস্ক অনেক বেশি থাকে, কারণ সেখানে সার্ভিসিংয়ের প্রবলেম হয়, মেকানিক পাওয়া যায় না, পার্টস পাওয়া যায় না, অনেক রকম প্রবলেম হয়। তো এই জন্য অনেক কিছু এক্সট্রা ক্যারি করতে হয়। কিন্তু যখন আমরা প্লেন ল্যান্ডে রাইড করি, সেক্ষেত্রে খুব বেশি কিছু ক্যারি করার দরকার হয় না। তবে যে জিনিসটা রাজস্থান ট্রিপে তোমাদের সবচেয়ে বেশি দরকার হবে সেটা হচ্ছে পাংচার কিট আর টায়ার ইনফ্লেটার। এই দুটো জিনিস অবশ্যই তোমাদের রাখতে হবে, কারণ রাজস্থান মরুভূমি অঞ্চল, বসতি খুবই কম, আর যোধপুরের পর থেকেই লোকালিটি কমতে থাকে। বেশিরভাগটাই তোমার বালিয়াড়ি বা মরুভূমি অঞ্চল, মাঝে মাঝে ছোটো ছোটো গ্রাম আসে, তারপরেও 25-30 কিলোমিটার তুমি আগে পেছনে কিচ্ছু পাবে না। আর সেই সময় যদি গাড়ি পাংচার হয়ে যায়, কিচ্ছু করা থাকবে না। ওই জন্য রাজস্থান ট্রিপে পাংচার কিট আর টায়ার ইনফ্লেটার তোমাদের অবশ্যই ক্যারি করতে হবে, ঠিক আছে? এই দুটো জিনিস তোমরা অবশ্যই নেবে, আর কিছু নাও না নাও, এই দুটো জিনিস তোমাদের অবশ্যই ক্যারি করতে হবে, ঠিক আছে? আর বাকি কী নেবে না নেবে সেটা তোমরা ঠিক করো। নর্মালি আমি পাহাড়ে একটু রিমোটে গেলে আমি অনেক কিছু ক্যারি করি, তো তোমাদের বলে দিচ্ছি তোমরা ক্যারি করতে পারো। আমি যেগুলো নর্মালি ক্যারি করি সব রকম ট্রিপে, বিশেষ করে পাহাড়ে, সেটা হচ্ছে ক্লাচ লিভার, ক্লাচ ওয়্যার, ব্রেক লিভার, ব্রেক ওয়্যার, অ্যাক্সেলেটর ওয়্যার, স্পার্ক প্লাগ, আর পাহাড়ে গেলে অবশ্যই ক্লাচ প্লেট। এগুলো মোটামুটি ক্যারি করি। তাছাড়া ইঞ্জিন অয়েল ক্যারি করতে হয়, চেইন লুপ ক্যারি করতে হয়, এগুলো তোমরা সঙ্গে রাখতে পারো। তো রাজস্থান ট্রিপে আমি এগুলো কোনো কিছুই নিয়ে যাইনি, শুধু টায়ার ইনফ্লেটার আর পাংচার কিট আমার সঙ্গে ছিল, বাকি আমি নিইনি, তবে তোমরা নিতে পারো। তো ওভার কনফিডেন্সও ভালো নয়, এগুলো ক্যারি করা উচিত। তো এনিওয়ে, এরপরে আসছি বেস্ট টাইম টু গো, কোন সময় যাবে, ঠিক আছে? তো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তোমরা রাজস্থান যেতে পারো। তো এই সময় মোটামুটি 15 থেকে 30-এর মধ্যে টেম্পারেচার থাকে, কমফোর্টেবল টেম্পারেচার থাকে। নাহলে বুঝতেই পারছো, এগুলো মরু অঞ্চল, প্রচণ্ড গরম হয়। গরমের সামারে যদি যাও, এখানে 45-এর উপরে টেম্পারেচার উঠে যায়। আর তুমি যদি বর্ডার এরিয়ায় যাও, জয়সলমীরের বর্ডার এরিয়ায় যাও, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, ওই এরিয়াতে যদি যাও, সেখানে তো 50-এ টাচ করে যায় মাঝে মধ্যে। তো মারাত্মক গরম থাকে। তো ওই সময়টা তো কোনো প্রশ্নই ওঠে না, সার্ভাইভ করতে পারবে না। তো রাজস্থান যদি প্ল্যান করো, সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এবার বলি কী রুট নেবে। তো আমি কলকাতা থেকে প্রথম দিনই চলে গেছিলাম লখনৌ, যেটা একটু চাপ হয়ে যায়, কারণ এখান থেকে লখনৌ আমার বাড়ি থেকে মোর দ্যান 1000 কিলোমিটার। তো সেটা তোমরা যদি করতে চাও করতে পারো, তবে সেটা খুব টাফ হয়ে যায়। যাদের লং রাইডের এনাফ এক্সপিরিয়েন্স রয়েছে তারাই করতে পারো, নাহলে কিন্তু রিস্ক নিও না। তো আমি প্রথম দিনই কলকাতা থেকে লখনৌ গিয়েছিলাম, প্রায় 25 ঘন্টা রাইড করেছি। রাইড করে আমি পৌঁছেছিলাম লখনৌ। প্রচণ্ড হেকটিক রাইড ছিল, আর প্রচুর স্ট্রেস হয়ে যায়। তো আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, করেছিলাম। তো আমি তোমাদের বলবো না করতে, তোমরা বেটার এখান থেকে আরঙ্গাবাদ যাও ডে 1, ডে 2তে তোমরা আরঙ্গাবাদ থেকে লখনৌ যাও। এখান থেকে আরঙ্গাবাদ মোটামুটি 500 কিলোমিটার, আর আরঙ্গাবাদ থেকে তোমার লখনৌ মোটামুটি 500 কিলোমিটার। তো এইভাবে ভাগ করে নাও, সেটা হলে তোমাদের রাইডটা অনেক কমফোর্টেবল হবে, ধকলটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? নাহলে বেশি ধকল হয়ে যায়, সেই রিস্কটা নেওয়া উচিত নয়। কারণ এইসব লং রাইডে গিয়ে তুমি যদি অসুস্থ হয়ে যাও, তাহলে পুরো প্ল্যানটাই চটকে যাবে, ঠিক আছে? তো হ্যাঁ, যাদের লং রাইডের এক্সপিরিয়েন্স আছে তারা যেতে পারো। তো ডে 1 এখান থেকে আরঙ্গাবাদ যাও, ডে 2তে আরঙ্গাবাদ থেকে লখনৌ যাও, ডে 3তে লখনৌ থেকে জয়পুর যাও। তো আমি আমার রুটটা বলি। ডে 1 আমি রাইড শুরু করেছিলাম কলকাতা থেকে, ডে 2তে আমি পৌঁছেছিলাম লখনৌ, ডে 3তে লখনৌ থেকে গেছি জয়পুর। তো জয়পুরে আমি একদিন ছিলাম, ওখানে জয়পুরটাকে এক্সপ্লোর করেছি। তো রাজস্থানে মূলত যেটা দেখা সেটা হচ্ছে প্রাসাদ আর দুর্গ। তো প্রচুর প্রাসাদ আর প্রচুর দুর্গ আছে, ঠিক আছে? তো
তো জয়পুরে এরকম প্রাসাদ, দুর্গ, লেক সবই পাবে। তারপর জয়পুর থেকে গেছি যোধপুরে একদিন স্টে করেছি, যোধপুরটাকে এক্সপ্লোর করেছি। তারপর যোধপুর থেকে চলে গেছি জয়সলমের। যোধপুর থেকে জয়সলমেরের ডিস্টেন্স খুব বেশি নয়, 4-4.5 ঘন্টা লাগে। তো ওই দিন জয়সলমেরে আমি 1:30-2টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো ওই দিন পৌঁছেই জয়সলমের ফোর্টটাকে আমি দেখে নিয়েছিলাম। তো জয়সলমের ফোর্টটাকে লিভিং ফোর্ট বলে। তো এই ফোর্টের ভেতরেই মানুষ বসবাস করে, প্রায় মোর দেন 4,000 লোক ওখানে বসবাস করে যায় একদম ফোর্টের ভেতরে। তো বিকেল পর্যন্ত আমরা ফোর্টটাকে খুব সুন্দর এক্সপ্লোর করেছি। ওখানে সারাদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তুমি এক্সপ্লোর করতে পারো। তো যেই দিন জয়সলমের পৌঁছাবে সেই দিনই ফোর্টটাকেও তোমরা এক্সপ্লোর করে নিতে পারবে, যথেষ্ট সময় থাকবে তোমাদের হাতে। এবার পরের দিন আমি জয়সলমের থেকে গেছিলাম বর্ডার এরিয়ায়, যেটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ওখান থেকে প্রায় 110-120 কিলোমিটার লাগে বর্ডার পর্যন্ত পৌঁছতে। জয়সলমের টাউন থেকে মোটামুটি 120 কিলোমিটার পরে তুমি চলে গেলে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, ওখান থেকে তানত মাতার মন্দির হয়ে আবার ব্যাক। তো পুরোটা মোটামুটি 270 কিলোমিটার একদিনে পুরোটাই কমপ্লিট হয়ে যায়। তো এটা পুরোটাই তোমাকে মরুভূমির উপর দিয়ে রাইড করতে হয়, যেহেতু তোমার বর্ডার এরিয়া পুরোটাই আর্মি কন্ট্রোলড। তো এখানে প্রথম তুমি থর মরুভূমিকে একদম সামনে থেকে এক্সপিরিয়েন্স করবে। তো থার ডেজার্টের ভেতর দিয়ে তোমাকে রাইড করতে হবে। তো রাইডারদের ক্ষেত্রে এটা এক অসাধারণ অভিজ্ঞতা। তো এই এক্সপিরিয়েন্স আমার সারা জীবন মনে থাকবে। তো আমি পাহাড়, জঙ্গল, মরুভূমি সবই রাইড করেছি, কিন্তু মরুভূমির উপর দিয়ে রাইড করার অভিজ্ঞতাই আলাদা, একদম ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো এই অভিজ্ঞতা যদি তোমাদের একবার হয় তোমরা ভুলতে পারবে না, জাস্ট ভুলতে পারবে না। তো এবার ওখান থেকে ব্যাক। তো জয়সলমের থেকে পরের দিন আবার আমরা চলে এলাম যোধপুর থেকে সোজা চলে গেছিলাম আগ্রা। তো ওখানে আগ্রাটাকে এক্সপ্লোর করেছি একদিন থেকে। তাজমহল, আগ্রা ফোর্ট, আকবরের সমাধি, তো এগুলো সব আমরা এক্সপ্লোর করেছি। তারপর আগ্রা থেকে চলে আসি বারাণসী থেকে ব্যাক টু কলকাতা। এটা আমার রুট ছিল, তো তোমরা এই রুট ফলো করতে পারো। তো এবার আমি উদয়পুর যাইনি, হলে সেটা আরও লম্বা হয়ে যেত ট্রিপটা। এটা তো তোমরা উদয়পুরও করতে পারো। তো উদয়পুর করতে গেলে তোমরা যোধপুর থেকে উদয়পুর হয়ে, তারপর ওখান থেকে কোটা হয়ে, প্রয়াগরাজ হয়ে, বারাণসী হয়ে তোমরা ব্যাক করতে পারো। এবার আমি আসি কী প্রবলেম ফেস করেছি। ঠিক আছে, এই রুটে প্রবলেম তেমন কিছু নেই, যেহেতু পুরোটাই প্লেন এরিয়া। তো শহরের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে, টাউনের ভেতর দিয়ে তোমাকে রাইড করতে হবে, কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একমাত্র রাজস্থানে তোমার কিছু কিছু জায়গা প্রচণ্ড রিমোট, বিশেষ করে জয়সলমেরটা প্রপার ডেজার্ট এরিয়া, এইসব জায়গা প্রচণ্ড রিমোট। মোটামুটি 25-30 কিলোমিটার পর একটা গ্রাম আসে, তারপর আর কিছু থাকে না। আর যোধপুর থেকে জয়সলমের পর্যন্ত সমস্ত রাস্তাই হচ্ছে তোমার ডাবল লেনের। ঠিক আছে, তো এই জন্য এইসব জায়গায় রাতে রাইড না করাই ভালো, কারণ এখানে রাস্তার উপরে গরু চলে আসে, সেটা ভীষণই রিস্কি অ্যাকচুয়ালি। তো খুব কেয়ারফুলি রাইড করতে হয়। দিনের বেলা অসুবিধা হয় না, কিন্তু রাতে যদি এইসব রুটে আসো, যেহেতু ডাবল লেনের রাস্তা, তোমাকে খুব কেয়ারফুলি রাইড করতে হবে। এই জন্য জয়পুর থেকে যোধপুর বা যোধপুর থেকে জয়সলমেরের রাস্তাটা তোমাদের দিনের বেলায় রাইড করা উচিত, রাতে রাইড না করাটাই বেটার। এমনিতে রাস্তা খুবই ভালো, আর রাজস্থানের রাস্তা তো আরও ভালো, ঠিক আছে, কিন্তু যোধপুর থেকে সবই ওই ডাবল লেনের রাস্তা। ওই জন্য চেষ্টা করো দিনের বেলা রাইড করতে। এমনি রাস্তা খুবই সুন্দর, মসৃণ রাস্তা, কোথাও খানাখন্দ পাবে না। একটাই প্রবলেম হচ্ছে গরু ছাগল চলে আসে রাস্তায়। তো এই জন্য দিনের বেলা রাইড করো। আর দিনের বেলা রাইড করলেও তোমাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ সবচেয়ে অসুবিধা হয় যখন ডিভাইডারের ভেতর থেকে গরুগুলো চলে আসে। কারণ ডিভাইডারের উপর গাছ লাগানো থাকে, আর হঠাৎ করে ডিভাইডার দিয়ে যখন গরু বেরিয়ে আসে, তুমি বুঝতেই পারবে না, হঠাৎ করে চোখের সামনে গরু চলে আসবে, সামলাতে পারবে না। এই জন্য এইসব রাস্তায় একটু সতর্ক হয়ে তোমাকে চালাতে হবে, কারণ এখানকার হাইওয়েগুলোতে কোনো প্রোটেকশন নেই, আশেপাশে কোনো ব্যারিয়ার নেই, ব্যারিকেড নেই, যার ফলে গরু ছাগল যে কোনো সময় চলে আসতে পারে। তো এবার আসি আমাদের আসল বিষয়, বাজেট, আমার কী কী খরচ হলো। আমি এখানে একটা পিডিএফ ফাইল তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই পিডিএফ ফাইলে আমার সমস্ত হিসেব করা আছে, তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো এবার আসি আমাদের মূল বিষয়, কী কী খরচ হলো। তো সবার আগে আমি শুরু করছি হোটেল আর ফুড নিয়ে, ঠিক আছে। তো এই যে আমি এত দিনের ট্রিপ করেছি, টোটাল আমার 12 দিনের ট্রিপ হয়েছে। আমি কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম 17 নভেম্বরে, আর কলকাতায় ব্যাক করেছি 29 নভেম্বরে, ঠিক আছে, 12 দিনের ট্রিপ ছিল। তো এই 12 দিনে টোটাল আমার হোটেলে খরচ হয়েছে 7,093 টাকা, 7093, প্রায় 7,000 টাকা আমার হোটেলে খরচ হয়েছে। ফুডে আমার টোটাল খরচ হয়েছে 3,790 টাকা। 3,790 টাকার আমি খাবার খেয়েছি। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, যাবতীয় চা, কফি সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। রাজস্থানে বা আগ্রাতেও প্রচুর ফোর্ট ভিজিট করেছি, অনেকগুলো প্রাসাদ ভিজিট করেছি, সেই সব জায়গায় আমাকে গাইড করতে হয়েছে। টিকিটে খরচ হয়েছে, তো এন্ট্রি টিকিটে প্রচুর টাকা খরচ হয়েছে। তো এইগুলো এক্সট্রা খরচ, তো এই খরচগুলো নর্মালি আমাদের করতে হয় না অ্যাজ এ রাইডার। তো এখানে আমি যে গাইড করেছি বিভিন্ন জায়গায়, তো টোটাল আমাকে গাইডকে দিতে হয়েছে 2,000 টাকা। আর যে টিকিট আমি কেটে করেছি, এন্ট্রি টিকিটে এই টোল আর টিকিট পুরোটাই আমি ধরেছি মিসেলেনিয়াস এক্সপেন্সে। এই মিসেলেনিয়াস এক্সপেন্স আমার হয়েছে 1,757 টাকা। তো এখানে প্রায় 600 টাকার আমাকে টোল দিতে হয়েছে, আর এন্ট্রি টিকিট সব মিলিয়ে মোটামুটি 1,200 টাকার মতো গেছে। প্রায় 600 টাকা টোল দিয়েছি, কারণ অনেকগুলো এক্সপ্রেসওয়ে আমাদের পেরোতে হয়েছে যেগুলোতে টোল লাগে, বা বাইককেও টোল দিতে হয়, যেমন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, যেমন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তো সবগুলোতেই টোল লাগে।
তো প্রায় 600 টাকার টোল আমাদের দিতে হয়েছে। আচ্ছা, ইঞ্জিন অয়েল আমাকে দুবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়েছে। ইঞ্জিন অয়েলে আমার লেগেছে 880 টাকা। আর একবার বাইকে সার্ভিসিং করতে হয়েছে, সেখানে 100 টাকা দিয়েছিলাম। ওই চেইন ক্লিন করতে হয়েছিল, সেখানে 100 টাকা লেগেছে। তো এই পুরো ট্রিপে আমি টোটাল রান করেছি 4777 কিলোমিটার। সেটা আমি ব্রেক করে বলে দিচ্ছি, কলকাতা থেকে লখনৌ 1013 কিলোমিটার, লখনৌ থেকে জয়পুর 567 কিলোমিটার, জয়পুর থেকে যোধপুর 348 কিলোমিটার, যোধপুর থেকে জয়সলমীর 261 কিলোমিটার। তারপর জয়সলমীর এক্সপ্লোর করেছি, সেটা প্রায় 270 কিলোমিটার জয়সলমীরে রাইড করেছি। একদম বর্ডার পর্যন্ত গিয়েছিলাম, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার পর্যন্ত গিয়েছিলাম। তারপর জয়সলমীর থেকে আবার যোধপুর থেকে আগ্রা থেকে বারাণসী, আবার বারাণসী থেকে কলকাতা। তো সব মিলিয়ে আমরা রান করেছি 4777 কিলোমিটার। ওকে, লং ডিস্টেন্স। লাদাখেও এতটা ডিস্টেন্স কভার করিনি, কারণ লাদাখে গিয়েছিলাম, লাদাখে আমার মনে আছে অ্যারাউন্ড 4000 কিলোমিটার রান করেছিলাম, কারণ ফেরার সময় আমরা জম্মু থেকে ট্রেনে ফিরেছিলাম। তো যার ফলে লাদাখেও এত কিলোমিটার আমি রাইড করিনি, যেটা এই রাজস্থান ট্রিপে রাইড করতে হয়েছে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তেল। তো এত হাজার কিলোমিটারে আমার তেল পুড়েছে 114 লিটার। 114 লিটার, 114 লিটার্স। টোটাল তেলের পেছনে আমার খরচ হয়েছে 11,625 টাকা। শুধু তেলেই গেছে 11,625 টাকা। এবার আমি টোটাল খরচে আসছি, সব মিলিয়ে আমার কত খরচ হয়েছে। পেট্রোলে খরচ হয়েছে 11,625 টাকা, ইঞ্জিন অয়েলে 880 টাকা, ফুড 3,790 টাকা, হোটেল 7,093 টাকা, গাইড 2,000 টাকা, আর মিসেলেনিয়াস 1,757 টাকা। ওখানে টোল আর এন্ট্রি টিকিট দুটো ইনক্লুড করা আছে। তো সব মিলিয়ে আমার খরচ হয়েছে 27,145 টাকা। 12 দিনের ট্রিপ, খরচ হয়েছে 27,145 টাকা, 27,145। এবার আসি মাইলেজে। আমার বাইক কি মাইলেজ দিয়েছে তোমরা জানো। আমার যে বাইক আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। তো এবার দেখা যাক এই বাইক আমাকে কীরকম মাইলেজ দিল। তো মাইলেজ বার করতে গেলে আমার দরকার টোটাল কিলোমিটার আর কত টাকা পেট্রোল পুড়েছে। তো এই রাজস্থান ট্রিপে আমরা টোটাল যে কিলোমিটার রান করেছি সেটা হলো 4777 কিলোমিটার। আমার টোটাল তেল পুড়েছে 114 লিটার। এবার আমরা মাইলেজটাকে হিসেব করি। টোটাল কিলোমিটার রান 4777 ডিভাইডেড বাই 114 আসছে 41.9, মানে 42 ধরো, 42 মাইলেজ দিয়েছে। তো 42 মাইলেজটা আমার তো একটু কমই মনে হচ্ছে, একটু বেশি দেওয়া উচিত ছিল। 125cc বাইক, সেখানে লাস্ট এই বাইক নিয়ে আমি পুরুলিয়া গিয়েছিলাম, সেখানে 50 মাইলেজ দিয়েছিল। তো এখানে জানি না কেন 42 মাইলেজ দিল, বুঝতে পারছি না। এনিওয়ে, তো এটাই দিয়েছে মাইলেজ 42, নট গুড অ্যাকচুয়ালি। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার এই মাইলেজটা ভালো দিয়েছে কি খারাপ দিয়েছে। যদিও আমি এবার 90-র উপরে রাইড করেছি, নর্মালি 80-90-তে রাইড করি, অ্যাভারেজ আমি 90-র উপরে চালিয়েছি গাড়ি, 90-95 এরকম অ্যাভারেজ স্পিডে আমি গাড়ি চালিয়েছি। সেটা হতে পারে সেই কারণে মাইলেজটা একটু ড্রপ করেছে। নর্মালি আমি 80-90-তে আমি গাড়ি চালাই। তো এনিওয়ে, এই হচ্ছে আমার মাইলেজ আর এই হচ্ছে আমার বাজেট, সবই তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা মাথায় এসে শেয়ার করেছি। আর যদি কোনো পয়েন্ট মিস হয়ে থাকে বা তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, একটা বিগ ট্যুর প্ল্যান করছি, ঠিক আছে? তো সেটা মোটামুটি একটা 20-25 দিনের ট্যুর প্ল্যান করছি। তো জানি না সেটা কতটা সম্ভব হবে, কারণ তোমরা জানো এখন ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ চলছে, আর যার ফলে তেলের সংকট দেখা দিয়েছে, এলপিজি এবং তেলের সংকট দেখা দিয়েছে। তো এইসব অনিশ্চয়তা রয়েছে, এই জন্য আমরাও একটু থমকে গেছি। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটা লং ট্রিপ প্ল্যান করছি। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসছি ফিরে, ওকে? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা।